আগে বলে দিই, এই ক্লাসটা যারা নিউ 9 বা নিউ 10 শুধু তাদের জন্য। হ্যাঁ, এই ক্লাসটা তাদের জন্য যারা হিসাব বিজ্ঞানের বেসিকটা বোঝে না। এই ক্লাসটা তাদের জন্য যারা হিসাব বিজ্ঞানে অনেক কিছু জানে না, মানে যেটা জানলে হিসাব বিজ্ঞান একেবারে সহজ হয়ে যাবে, যেটা জানলে হিসাব বিজ্ঞান একেবারে পানি পানি হয়ে যাবে, এটা তাদের জন্য। এখন এটা কীভাবে সম্ভব? হিসাব বিজ্ঞান কিন্তু মোটেও ওই যে মুদির দোকান, ওই যে ছায়ের দোকানে যে হিসাবগুলো করা হয় ওই রকম হিসাব না। এরকম হিসাব সবাই করতে পারে, যোগ বিয়োগ সবাই করতে পারে। যেমন ধরো একটি কিন্তু মুদির দোকানিও কিন্তু প্রতিদিন হিসাব করে তার দিন শেষে কত টাকা আসবে। এটা কিন্তু সেরকম হিসাব না, তুমি যেটা করতে পারো। হিসাব বিজ্ঞান গঠিত হচ্ছে 5টা উপাদান বা হিসাব নিয়ে। এখন আমি উপাদান কাটা বলছি, কারণ এই 5টা হিসাবের মধ্যে হাজার হাজার হিসাব লুকিয়ে আছে। এই 5টা হিসাবগুলো কি? সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব এবং ব্যয়, 5টা। এখন এই 5টা হিসাব তো জানলাম, কিন্তু 5টা হিসাব এগুলো কি, এগুলো কাজ কি, এগুলো নিয়ে কী হয়, এগুলো জানতে হবে না? আচ্ছা বলি, সম্পদ। সম্পদ কি? সম্পদ হচ্ছে ব্যবসায় ব্যবহারের জন্য, দীর্ঘদিন ব্যবহারের জন্য যা আনা হয় তাই সম্পদ। সম্পদ কি? সম্পদ হচ্ছে ব্যবসায় দীর্ঘদিন ব্যবহারের জন্য যা আনা হয় তাই সম্পদ। বুঝতেছ? এক্সাম্পল দিই, আমি একটা ব্যবসা শুরু করেছি, তো আমার ব্যবসার জন্য একটা আলমারি দরকার, আমার ব্যবসার জন্য একটা টেবিল দরকার, আমার ব্যবসার জন্য একটা চেয়ার দরকার। এই যে আমি দীর্ঘদিন ব্যবহারের জন্য আনবো, এগুলো আমি একদিনের জন্য আনবো না, বা আমি এগুলো বিক্রি করার জন্য আনবো না। এগুলো আমি যেদিন পর্যন্ত ব্যবসায় বিরক্ত না হচ্ছে, যতদিন পর্যন্ত এগুলো ক্ষয় না হয়ে ব্যাংকে না যাচ্ছে, আমি ততদিনের জন্য আনবো। তাহলে এগুলো সম্পদ, যেগুলো ব্যবসার জন্য ব্যবহার করার জন্য আনা হয় তাই সম্পদ। তারপর আরেকটা কি? আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ী আর মালিকের মধ্যে যে সম্পর্কটা, মানে ব্যবসা আর মালিকের মধ্যে যে সম্পর্কটা, তাই মালিকানা সত্ত্ব। আমি বুঝাই। সাপোজ ধরো এটা মালিকানা সত্ত্ব, এটা ব্যবসায়ী। মালিকানা, ধরো এটা মালিক আর এটা ব্যবসা, মালিক আর ব্যবসার মধ্যে যে সম্পর্ক তাকে মালিকানা সত্ত্ব বলে। একটা এক্সাম্পল দিই, মালিক ব্যবসার মধ্যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো। কোথায় ইনভেস্ট করলো? ব্যবসার মধ্যে ইনভেস্ট করলো 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো, মালিক ব্যবসার মধ্যে ইনভেস্ট করলো। হ্যাঁ, এই যে মালিক আর ব্যবসার মধ্যে যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে, এটাই মালিকানা সত্ত্ব। হ্যাঁ, আরেকটা হচ্ছে, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে মালিক আর ব্যবসায় আলাদা আলাদা, আলাদা আলাদা। আবার দেখো, মালিকের ব্যবসা আলাদা আলাদা। এটা দুইটা এক হতে পারে না কখনো, এটা দুইটা আলাদা আলাদা, মালিকের ব্যবসা আলাদা আলাদা, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি, সম্পদ আর মালিকের সত্ত্ব দিচ্ছে। এখন দায়। দায় কি? যেসব লেনদেনের কারণে ব্যবসা তৃতীয় পক্ষের কাছে দায়ী হবে, যেসব মাথা রাখতে হবে, যেসব লেনদেনের কারণে ব্যবসা তৃতীয় পক্ষের কাছে দায়ী হবে তাকে দায় বলে। এক্সাম্পল দিই, ধরো আমি আপাতত ধরো ব্যবসা, আমি একটা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, বা আমি আমার বন্ধু থেকে ধার নিয়েছি। হ্যাঁ, এই যে আমার ব্যাংক থেকে ঋণ নিয়েছি, যে ব্যাংক আমার থেকে টাকা পাবে, এটা হচ্ছে দায়। এটা হচ্ছে, ও হচ্ছে পাওনাদার, আমি হচ্ছে দেনাদার। ও হচ্ছে আমার, ও এরকম, এটা হচ্ছে দায় হিসাব। তারপর কি, আমার বন্ধু আমার থেকে টাকা পাই, তার মানে আমার বন্ধু পাওনাদার, আমি দেনাদার। এটা হচ্ছে দায় হিসাব। আমার কাছ থেকে যদি কেউ, ধরো ব্যবসার কাছ থেকে যদি কেউ টাকা পায়, তার মানে এটা দায় হিসাব। আর ব্যবসা যদি কারো কাছ থেকে টাকা পায়, তাহলে সেটা দেনাদার হিসাব। দেনাদার কিন্তু সম্পত্তি হিসাবের মধ্যে পড়ে। দেনাদারটা বুঝাই। ধরো আমি পণ্য বিক্রি করছি, বাকিতে বিক্রি করেছি, এখনো টাকা পাইনি। 5,000 টাকা আমি বাকিতে পণ্য বিক্রি করেছি রহিমের কাছে। ধরো রহিমের কাছে 5,000 টাকা পণ্য বিক্রি করেছি। এই যে আমি রহিমের কাছ থেকে 5,000 টাকা পাবো, এটা হচ্ছে দেনাদার। আরেকটা হচ্ছে পাওনাদার কি, আর আমি একটা প্রতিষ্ঠান থেকে, ধরো একটা সুপার ট্রেডার্স থেকে আমি 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, যার মধ্যে 5,000 টাকা নগদ দিয়ে ফেলছি, আর 5,000 টাকা আমি বাকিতে ক্রয় করছি। এই যে 5,000 টাকা আমি বাকিতে নিয়েছি, এটা হচ্ছে দায়। এখন দায় হিসাব বুঝে গেছো। এখন আয় হিসাব ধরি। আয় কি হিসাব? আয় বলতে কি, ব্যবসায় যেসব লেনদেনের কারণে টাকা আসবে, তাকে আয় হিসাব বলে।
আচ্ছা, এক্সাম্পল, আমি প্রোডাক্ট বিক্রি করেছি বা আমি কিছু পণ্য বিক্রি করেছি। আমি ধরো 10,000 টাকার পণ্য বিক্রি করেছি হাসানের কাছে। এই যে আমার কাছে নগদ বিক্রি করেছি, এই যে আমার কাছে 10,000 টাকা আয় হয়েছে বা টাকা আসছে বিক্রয়ের পর টাকা আসছে, এটা হচ্ছে আয় হিসাব। আর হিসাব কি, ব্যবসায় যেসব লেনদেনের কারণে টাকা চলে যায়। টাকা কখন চলে যাবে? যখন আমি কোনো কিছু ক্রয় করবো তখন টাকা চলে যাবে, এটাই ব্যয় হিসাব। এখন এগুলো তো বুঝলা, আয় মালিক, সম্পদ, মালিকানা সত্ত্ব, আয়, দায়, ব্যয়, এগুলো তো বুঝলো। এখন আরেকটা বিষয় বোঝার দরকার আছে তোমার। এটা কি, এগুলো তো বুঝলে তো হবে না, এগুলা প্রয়োগ করতে হবে। তো মানে হিসাব বিজ্ঞানের মধ্যে এগুলো কীভাবে লিখবা, কীভাবে প্রয়োগের মাধ্যমটা কি? প্রয়োগ বলতে এখানে ডেবিট ক্রেডিটকে বোঝানো হচ্ছে। ডেবিট ক্রেডিট কি? জাবেদা। আর তুমি এই জাবেদা, এই 5টা হিসাবের জন্য তুমি সম্পূর্ণ যদি জাবেদাটা পারো, যদি পারো, তাহলে মনে করবা, ঠিক আছে, তাহলে মনে করবা তোমার পুরোপুরি 50% হিসাবে 50% তোমার আয়ত্ত হয়ে গেছে। জাবেদাটা যদি পারো, ডেবিট ক্রেডিট যদি তুমি ভালো করে পারো, এই 5টা হিসাবের জন্য ডেবিট ক্রেডিট কী কী এটা যদি তুমি ভালো করে পারো, আর এই 5টা হিসাবের মধ্যে কিন্তু অনেকগুলো হিসাব কি আছে মনে রাখতে হবে। পারো, তার মানে তোমার অনেক কিছু আয়ত্ত হয়ে গেছে। আর 50% কি, 50% আয়ত্ত হয়ে যাবে। আর 50% কি, আর 50% সেগুলোকে বোঝাচ্ছে যেগুলো তুমি একটা অধ্যায়ে গেছো, এই যে অধ্যায়ের থিওরি অনুযায়ী ম্যাথ করবা, এই আর 50%-এর মধ্যে পড়বে। আর এমসিকিউ আর কি, এমসিকিউর মধ্যে আছে। তো এখন ডেবিট ক্রেডিট কীভাবে চিনবা? আমি আগে বলি, মুখে বলি, তারপর খাতার মধ্যে লিখে বুঝে দিব। ধরো সম্পদ না, সম্পদ ব্যবহার করার জন্য নয়, সম্পদ ব্যবসায় ব্যবহারের জন্য নয়, সম্পদ আয় দেয় মালিকানা সত্ত্ব। সম্পদ আর ব্যয় ছাড়া, সম্পদ ব্যয় এই দুটাকে আলাদা করে রাখবা ডেবিট ক্রেডিট চেনার জন্য। আর আয় দায় মালিকানা সত্ত্ব এই 3টাকে আলাদা করে রাখবা, এই 3টাকে আলাদা করে রাখবা। এখন সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট, সবসময় এগুলো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, এই 3টা হিসাব বাড়লে ক্রেডিট, কমলে আবার ডেবিট। এই 2টার বিপরীত, এই 3টার বিপরীত এই 2টা। ডেবিট ক্রেডিট দিক থেকে, অন্য দিক থেকে না, আবার বুঝতে হবে। তো আমি তোমাকে টেকনিক্যাল বুঝে একটি টেকনিক দিই, যার কারণে যেটা বুঝে আমি মানে সহজেই এই হিসাবে ডেবিট ক্রেডিটটা সহজে বুঝে গেছিলাম ক্লাস 9-এ। এই থিওরিটা আমি তোমাকে দিচ্ছি, টেকনিক্যালটা খাতা লিখে দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, আমি বুঝাচ্ছি এখন। আচ্ছা, এখানে দেখতেছ সম্পদ, এখানে দেখতেছ সম্পদ আর ব্যয়। সম্পদ আর ব্যয় কি? সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, এগুলো এই 2টা বাড়লে, বাড়লে ডেবিট, বাড়লে ডেবিট, আর কমলে কি, এই 2টা বাড়লে কমলে ক্রেডিট। এখানে আমি কি তোমাদের একটা টেকনিক হচ্ছে এখানে। আচ্ছা, ধর সম্পদ সব ব্যয়ের সব মনে করবা সব ডেবিট, সব মনে করবা সব ডেবিট। সব বলতে আমি এখানে টেকনিক বুঝাচ্ছি, সব বলতে সম্পদ বাড়লে ডেবিট, সেজন্য তোমাকে এই টেকনিকটা বোঝাচ্ছি। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ সব ব্যয়ের সব ডেবিট। এটা একটা টেকনিক সহজে বোঝার জন্য, সব ডেবিট। তারপর আরেকটা এখানে দেখাই, হ্যাঁ, আয় দায় মালিকানা সত্ত্ব হিসাব, আয় দায় মালিকানা সত্ত্ব হিসাব, এগুলো বাড়লে ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, আর এগুলো বাড়লে ক্রেডিট। সম্পদ আয় দায় মালিকানা সত্ত্ব, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, আর কমলে ডেবিট। আর এই 3টা কমলে, ওগুলো কমলে ডেবিট। তাই আমরা এই 3টাকে লিখতে পারি, আয়ের সরানি, দায়ের দনি, মালিকানা সত্ত্বের মনি। আমাদের লিখতে পারি এগুলা শেয়ার বলতে এগুলো বাড়লে বোঝাচ্ছে এখানে শেয়ার। আদম ক্রেডিট, আদম বলতে আদম আলাইহিস বুঝিও না, এটা এমনি টেকনিক বোঝাচ্ছি। সব ডেবিট বুঝছি আমরা, আদম ক্রেডিট। এটা হচ্ছে সহজ টেকনিক, এটা একটা টেবল, যার কারণে আমরা সহজে বুঝতে পারবো সব ডেবিট, আদম ক্রেডিট। সম্পদ আর ব্যয় হিসাব বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, যা আমরা শর্টকাটে সব ডেবিট লিখেছি, আর সব কমলে ক্রেডিট।
আবার আয় হিসাব, দায় হিসাব, মানে সত্য হিসাব বাড়লে আবার ক্রেডিট, কমলে ডেবিট। তাই আমরা আদম হিসাব লিখেছি। আদম বলতে আয়ের আ, তারপর দায়ের দ, মানে সত্যের ম, যা ক্রেডিট লিখেছি। বাড়লে বোঝাচ্ছি, বাড়লে ক্রেডিট। তো যদি ভালো লাগলে আমার পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেন পাশে থাকবা। আর কিছু ভুল টুটি হয়ে থাকলে এগুলো কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই আমার ভুল হতে পারে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।